আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ সাবজেক্টের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ক্যাশ বাজেট। আর এটা ক্যাশ বাজেটের ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যেটা এসেছিল বিভিন্ন ইয়ার কোশ্চেনে, অ্যাকাউন্টিং 18, 12, এছাড়া অনেক ইয়ারে। তো প্রশ্নে চলে যায়। প্রশ্ন বলছে, কনসিডারিং দ্য ফলোয়িং ইনকাম স্টেটমেন্ট, নিচে আয় বিবরণের উপর ভিত্তি করে প্রিপেয়ার এ ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট প্রস্তুত করো অফ সিলভার কোম্পানির ফর দ্য মান্থ অফ জুন মাসের জন্য 2017। এরপর দ্য সিলভার কোম্পানি লিমিটেড বাজেটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ জুন মাসের ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে সিলভার লিমিটেড কোম্পানির। এখানে একটা টেবল দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট, যেটা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সব, যেহেতু লেখা আছে জুন মাসের ইনকাম স্টেটমেন্ট, এই তথ্যগুলো সব জুন মাসেরই। আমাদের প্রিপেয়ার ক্যাশ বাজেট জুন মাসের জন্য করতে বলছে। এখানে আমরা জুন মাসের ক্যাশ বাজেট করব, এক মাসের। এর আগের অঙ্কগুলোতে 2, 3, 4 মাস পর্যন্ত ছিল। তো এই অঙ্কের মেইন অঙ্কটা ছোট, ক্যালকুলেশন একটু বেশি। এক মাসের শুধু ক্যাশ বাজেট করতে বলছে। বরাবরের মতোই তথ্য, অ্যাকাউন্ট টাইটেলস, যে তথ্যগুলো থাকে, হিসাবের বিবরণ, আর যে মাসের টাকা সেই মাস, আর ওপরে দ্য সিলভার কোম্পানি ক্যাশ বাজেট জুন 30। এরপরে প্রশ্নে কিছু টেবলে যে তথ্যগুলো দেওয়া আছে সবগুলো তথ্য এখানে ক্যাশ বাজেটে আসবে না। ক্যাশ বাজেটে শুধু ক্যাশ রিলেটেড যেগুলো নগদ, সেগুলো আসবে। এখানে বিভিন্ন তথ্য দিয়ে আছে, যেমন ডিপ্রিসিয়েশন, এটা অবচয়, এটা টাকা আসে বা যায় এরকম কিছু না। খরচ বলতে বা আয় বলতে তেমন বিষয় না, এটা হচ্ছে অবচয়, যন্ত্রপাতি বা কোনো কিছু ব্যবহারের ফলে ক্ষতি। আর তো এটা আসবে না। এরকম অনেক কিছু তথ্য আসবে না, যেগুলো বাদ দিয়ে ক্যাশ বাজেট করতে হবে। তো টেবল থেকে আমরা পরে তথ্যগুলো নিব। এরপরে প্রশ্নে এডিশনাল কিছু তথ্য দেওয়া আছে, যেমন দ্য ক্যাশ ব্যালেন্স অন মে 31, 2017, টাকা 40,000 ক্যাশ ব্যালেন্স। এখন নগদ ব্যালেন্স আছে 40,000 নগদ ব্যালেন্স, এটা মে মাসের শেষে 31 তারিখে। এখন জুন মাস করেছি আমরা, জুন মাসের প্রথম 1 তারিখে এই ব্যালেন্সটা যোগ হবে 40,000 টাকা, যেটাকে বলে ব্যালেন্স বিডি বা ওপেনিং ব্যালেন্স। একটা লিখলে হবে 40,000। ধরুন আপনি 20 টাকা কোনো কিছু বিক্রি করেছেন, এটা আপনার গ্রহণ, রেসিপ্ট। আর 10 টাকা আপনি কোনো কিছু কিনেছেন, ক্রয় করেছেন, এতে নগদ টাকা আপনাকে 10 টাকা দিতে হলো। 20 টাকা নগদ পেয়েছেন, 10 টাকা দিতে হলো, হাতে আছে আপনার 10 টাকা নগদ। এটা যদি মে মাসের হয়, 10 টাকা দেওয়ার পর, 20 টাকার মধ্যে 10 টাকা দেওয়ার পরে মে মাসে 10 টাকা থাকলো। এই 10 টাকা জুন মাসে আবার আপনার হাতেই তো থাকলো 10 টাকা। জুন মাসে ক্যালকুলেশনে যোগ হয়ে আপনার হাতে কত টাকা নগদ থাকবে জুন মাসের হিসাবটা করতে হবে আবার। তো এটাও এরকম, এটা মে মাসের টাকা, পরবর্তীতে নগদ টাকা জুন মাসে এসে যোগ হলো। এখন আমরা এখানে 2 ধরনের ক্যালকুলেশন করব, একটা হচ্ছে গ্রহণ, একটা হচ্ছে প্রদান। তো যে টাকাগুলো আমাদের কাছে আসবে নগদ টাকা, সেগুলো হচ্ছে ক্যাশ রেসিপ্ট। ক্যাশ রেসিপ্টস, ক্যাশ রেসিপ্টসের ভেতরে আর হচ্ছে ক্যাশ পেমেন্ট পরে করব, আগে ক্যাশ রেসিপ্টের ভেতরে গ্রহণগুলো যেগুলো সেগুলো নেই। প্রশ্নে এরপর কি কি দিয়েছে আমরা দেখি। সেলস প্রসিডস আর কালেক্টেড অ্যাজ ফলোস, বিক্রয় আয় নিম্নরূপে সংগ্রহ করা হয়। সংগ্রহ করা হয় কি রকম করে, এখানে দেয়া আছে 40% ইন দ্য মান্থ অফ সেলস। যেই মাসে সেলস হয়, বিক্রি করা হয়, সেই মাসে 40%, ইন দ্য সেকেন্ড মান্থ, দ্বিতীয় মাসে 40%, অ্যান্ড 20%, 20% ইন দ্য থার্ড মান্থ, তৃতীয় মাসে 20% টাকা পাওয়া যায়। এখন একটা বিষয় আমরা এখানে দেখি, এইভাবে যে টাকাগুলো দেওয়া আছে সেলসের, সেটাই হবে। ধরুন 100 টাকা সেলস বিক্রি করা হয়েছে এপ্রিল মাসে। এপ্রিল মাসে 100 টাকা বিক্রি করলে এটা 100 টাকার 40%, মানে 40 টাকা এপ্রিলেই পাওয়া যাবে। মে মাসে সেকেন্ড মান্থ 40%, এটা হচ্ছে ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, তৃতীয় মাস। প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, প্রত্যেকটা টাকার
3 মাসে পাওয়া যায়। যেই মাসে বিক্রি করলাম 100 টাকা এপ্রিলে বিক্রি করলে এপ্রিলে পাওয়া যাবে 40 টাকা, মেতে পাওয়া যাবে 40 টাকা, জুনে পাওয়া যাবে 20 টাকা, 20% যেরকম। এটা 100 টাকা হিসেবে করছে। এখন যদি 1 লাখ টাকা দেওয়া থাকে সেক্ষেত্রে এপ্রিলে 60,000 40,000, মেতে 40,000, জুনে 20,000, সব মোট 1 লক্ষ টাকা মিল হয়ে যাবে। এইভাবেই ক্যালকুলেশনগুলো করতে হবে সেলসের। এখন এপ্রিলের টাকা মে জুনে গেল, আমাদের ক্যালকুলেশন করতে হবে জুনের হিসাব। তো জুনে যে হিসাবগুলো আসবে সেগুলোই শুধু নিব, আর বাড়তি যেই মাসে যত টাকা আসুক সেটা সেই মাসে তো হিসাব করাই হয়েছে। এপ্রিলের হিসাব করা হয়েছে ধরলাম, মে করা হয়েছে, তারপর জুনের হিসাব আমরা করতেছি। তো জুনেরটাতে যত টাকা আসবে সেগুলো নিব। তো 100 টাকা আর জুনে কত টাকা আসলো? 20 টাকা, এখানে 20 টাকা নিব। আর মের টাকা এপ্রিলের টাকা বাদ। এখন মের টাকা, মেতে যদি 100 টাকা বিক্রি করা হয়, এখন এটা ধরলাম মেতে 100 টাকা, মে 100 টাকা বিক্রি করেছেন, মেতে পাওয়া যাবে 40%, মানে 40 টাকা। জুনে পাওয়া যাবে 40 টাকা, মানে এটা ফার্স্ট মান্থ, যে মাসে বিক্রি করা হবে সেই মাসে 40%, তাহলে 100 টাকা 40 টাকা। দ্বিতীয় মাসে 40%, সেকেন্ড মান্থ, জুনে 40%। তৃতীয় মাস হবে এখানে জুনের পরে জুলাই হবে, তখন জুনের পরে জুলাই পাওয়া যাবে থার্ড মান্থ 20%, 20 টাকা। তাহলে 40, 40, 80 আর 20, 100 টাকা 3 মাসে ভাগ করে পাওয়া গেল। এইভাবেই এই ক্যালকুলেশনের সেলসের ক্যালকুলেশনগুলো করতে হবে যেই সেলস দেওয়া আছে। এখন আমরা দেখি সেলস কত দেওয়া আছে। অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে সেলস দেয়া নাই, শুধু রিসিভেবল দেয়া আছে। সেলস দেয়া থাকলে বোঝা যেত যে এত টাকা বিক্রি করা হয়েছে। এখন অ্যাকাউন্ট রিসিভেবল মানে বকেয়া যে পাওনা আমাদের আমরা পাবো সেই টাকা 1,20,000 ইন মে 31, মানে মে মাসের হিসাব শেষ হওয়ার পরে 31 তারিখে বকেয়া রয়েছে 1,20,000, কনসিস্টিং অফ টাকা 30,000 ফ্রম এপ্রিল সেলস। এখন এপ্রিলের বিক্রয়, এর মধ্যে এপ্রিলের বিক্রয় 30,000 টাকা এই 1,20,000 ভেতরে, অ্যান্ড টাকা 90,000 ফ্রম মে সেলস। মে মাসের সেলসের 90,000 টাকা এখনো বাকি আছে যেগুলো পাওয়া যায়নি। তাহলে সর্বমোট 1,20,000 এখানে লিখছে। 1,20,000 তাকে 2 ভাগ করে, মের টাকা একটা, এপ্রিলের টাকা 30,000 আর মের টাকা 90,000 বকেয়া, দুইটা মিলে 120। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল, যেগুলো আমাদের পে করতে হবে। তো পেয়েবলের অঙ্ক এইগুলো ক্যালকুলেশন আসেনি, ক্যাশ রিসিপ্ট আগে শেষ করে নিই। এখন আমরা যেভাবে এখানে হিসাবটা করব ওই রকম পলিসি দিয়ে, ক্যাশ কালেকশন পলিসি। ক্যাশ কালেকশন পলিসিতে আমরা টাকা পাবো হচ্ছে 3টা ধাপে। এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড মান্থ। এপ্রিলের টাকা 40%, মের টাকা 40% পাবো মেতে, জুনের টাকা 40% পাবো জুনে। এপ্রিলের টাকা এপ্রিলে 40, মেতে 40, জুনে 40, 20। মের টাকা মেতে পাবো 40, মের পরে জুন, সেকেন্ড মান্থ হিসেবে থাকবে হলো জুন। জুন মাসে পাবো হলো 40%, জুনের পরে থার্ড মান্থ হলো জুলাই, জুলাইয়ে পাবো 20%। জুনের টাকা কখন পাবো? জুনের টাকা পাবো জুনেই 40% নগদে, জুনের পরে জুলাইয়ে পাবো 40। এগুলো অঙ্কে আপনারা তুলবেন না বা করবেন না, আমি বোঝার জন্য এগুলো বুঝাই দিচ্ছি এইভাবে তুলে। জুনের পরে জুলাই মাসে পাবো 40%, জুলাইয়ের পরে অগাস্ট, অগাস্ট মাসে হলো 20% থার্ড মান্থ হিসাবে। এপ্রিলে পেলে এপ্রিল, মে, জুন, এপ্রিল, মে, জুন 3 মাসে এই টাকাটা পাওয়া যাবে।
মে মাসে কোনো কিছু বিক্রি করলে সেই টাকা পাওয়া যাবে মেতে 40, জুনে 40, জুলাইয়ে 20, 3 মাস করে পরের ধাপে এইভাবে জুনের টাকা পাওয়া যাবে জুনে 40, জুলাইয়ে 40, অগাস্টে 20। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি, আমরা যেহেতু জুনের টাকা হিসাব করতেছি, জুনে কত টাকা ক্যাশ আসে, তো এপ্রিলের টাকা জুনে এসেছে 20%, এপ্রিলে যত টাকাই থাক 20% জুনে আসবে, কারণ এপ্রিলের টাকা বাকি ছিল, যেটা একজন কাস্টমার বলছে যে আমি 40% এপ্রিলে দিয়ে দিব, মে মাস পরের মাসে 40% টাকা দিয়ে দিব, জুন মাসে দিব 20%। তো জুন মাসে 20% যে বাকিটা ছিল ওটা জুন মাসে দিয়ে দিল, তাহলে জুন মাসে ক্যাশটা আসলো। এখন এপ্রিলের টাকা জুন মাসে কত ক্যাশ আসছে, সকল ক্যাশগুলো মে মাসে কত ক্যাশ আসছে এখানে একটা লাইনেই ক্যাশগুলো সব লিখতে হবে, এখানে ওয়ার্কিং করে সব যোগ করতে হবে যত ধরনের ক্যাশ আছে প্রতিষ্ঠানে আসবে। ওয়ার্কিং 1, এটা ক্যাশ কালেকশন লিখি, ক্যাশ আমরা টেবলের মাধ্যমে করতে পারি, আমি এখানে তুলে দিচ্ছি, এভাবে লিখলেও হবে। ক্যাশ কালেকশনের ভেতরে এপ্রিলের টাকা প্রশ্নে দেওয়া আছে, আগে দেখি। আর হচ্ছে সবগুলো জুনের টাকা আমাদের হিসাব করতে হবে। জুনের পরে মের টাকা, মেতে পাবো 40%, জুনে পাবো 40%, জুলাই পাবো 20%। তো জুলাই হিসাব আমরা করতেছি না, জুলাইটা বাদ, শুধু 40%, মের টাকা 40% নেব। জুনের টাকা 40% জুনে পাবো, জুলাই পাবো 40%, আগস্ট পাবো 20%, জুলাই আগস্ট বাদ। জুনের টাকা শুধু 40% নিব জুনের জন্য, কারণ এটা ক্যাশ পলিসি কোম্পানির, বিক্রি করলে 40% নগদে নেয়। তখন ক্যাশ কালেকশনের ক্ষেত্রে আমাদের প্রশ্ন আগে দেখতে হবে যে এখানে বলা আছে কনসিস্টিং অফ টাকা 30,000 ফ্রম এপ্রিল সেলস অ্যান্ড টাকা 90% ফ্রম মে সেলস। মে এবং এপ্রিলের বকেয়া টাকা আছে হলো 1,20,000 দুইটা মিলে, আর এই টাকাটা মে 31, 2017 মানে মে মাসের শেষের হিসাব। মে মাসের শেষ মানে সব ক্যালকুলেশন করে হাতে যা আছে সেটা মে মাসে হিসাব করে, হাতে নগদ ছিল 40,000, এ পাশে পার করে দিয়েছি। ঠিক সেমভাবে বকেয়া টাকা মে মাসে হিসাব করে দেখি এখনো বকেয়া আছে এপ্রিল মাসের টাকা 30,000, তাহলে এপ্রিল মাসের টাকা মেতে বকেয়া আছে, মানে এপ্রিল মাসের টাকা 40% এপ্রিলে পাওয়া হয়েছে, মেতে পাওয়া হয়েছে 40%। এখন মের সময় যখন দেখতেছি যে আরো 20% মানে 30,000 টাকা বকেয়া আছে, সেটা কি জুনে পাওয়া যাবে, এই যে 20% জুনে পাওয়া যাবে 3 মাস যেহেতু। এখন লেখা আছে ওখানে 30 মের টাকা, মে 20% সমান হলো 30,000 টাকা, প্রশ্নে দেয়া আছে। মের সরি এটা এপ্রিলের টাকা 20%, এপ্রিলের টাকা 20% সমান 30,000 টাকা পেলাম। তারপরে মের টাকা, মে মাসে আরো কি দেখা যাচ্ছে যে আরো 90,000 টাকা বাকি আছে, যেটা মে সেলস, মে মাসে যে সেলস করা হয়েছে বা বিক্রি করা হয়েছে তার 90,000 টাকা আরো বাকি আছে। এই 90,000 টাকা বাকি আছে, এটা 3 ভাবে পাওয়া যায় সব টাকা। তো মে মাসের টাকা যদি আমরা 40% মেতেই পাই, মের পরে মাস কি জুন, জুনে পাবো 40%, তারপরের মাস কি জুলাই, জুলাইয়ে পাবো 40%। তাহলে মে মাসের টাকা 40% মেতে পাওয়া হয়েছে, তাহলে মের পরের মাসে বাকি থাকবে কত, জুন এবং জুলাইয়ের টাকা। 40% এটা মের টাকা, এবং জুন প্লাস জুলাইয়ের টাকাটা বকেয়া থাকবে, বাকি আছে এখনো জুলাই। মে মাসের ক্যাশ বাজেট করার সময় এই হিসাবটা দিয়েছে যে 90,000 টাকা মে মাসের যে টাকা বিক্রি করেছে তার বাকি আছে 90,000 টাকা। তো 90,000 টাকা যদি বাকি থাকে, নগদ টাকা কত পাওয়া গেছে 40%, সর্বমোট
100% টাকা, 100%-এর হিসাবটা আমাদের করতে হবে। মে মাসে 40 টাকা নগদে দেওয়া হয়েছে, জুনের আছে 40%, জুলাইয়ের আছে 20%, সর্বমোট 60% টাকা বাকি আছে মে মাসের টাকা। এখন এই 60% সমান প্রশ্নে বলেছে 90,000 টাকা। আমরা পার্সেন্ট বের করলাম, যে পলিসি দিয়েছে প্রথমে সেই পলিসি থেকে আমরা বের করলাম যে বকেয়া টাকা 90,000 সমান 60%। এখন এই 60% সমান 90,000 টাকা বকেয়া আছে। এটা যখন মে মাসের ক্যাশ বাজেট করা হয়েছিল। আবার বুঝাচ্ছি, মে মাসে যেটা বিক্রি করা হয়েছে, প্রশ্নে বলছে মে সেলস থেকে বকেয়া আছে 90,000 টাকা। মে মাসে বিক্রি করলে সেটা কি আমরা মে মাসে তো টাকা পাই, প্রদান সাথে সাথে নগদ টাকা পাওয়া যায় 40,000। 31 মে মানে মে মাস হিসাব শেষ, 31 মানে শেষের দিন হিসাব করে অবশিষ্ট এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের তথ্য আছে যে এই মে মাসের হিসাব করে 90,000 টাকা এখনো বকেয়া আছে মে মাসের টাকায়। তাহলে মে মাসে যদি 90,000 টাকা বকেয়া থাকে, নগদ টাকা কত 40% দেওয়া হয়েছে, তাহলে এই পলিসি অনুযায়ী আর 60% টাকা বকেয়া আছে, তাহলে 90,000 টাকা সমান 60%। এখন আমাদের হিসাব করতে হবে কি জুনের কত পাবো, এই 60%-এর 90,000 টাকার কত 40,000 টাকা পাবো। 60% সমান 90,000 টাকা, যদি 100% সমান 90,000 থাকলো তাহলে আমরা 40% গুণ করলেই চলে আসতো। এখন 60% সমান 90,000 টাকা, 100% আমাদের বের করতে হবে। 100% বের করলেও হবে বা 1% বের করলেও হবে। যেমন একটা হিসাব করি আমরা, যে প্রশ্নে বলছে 5টা কলার দাম, 5টা কলা 10 টাকা। একটা কলার দাম কিন্তু দেওয়া নাই। এখন আমাদের বলছে যে 20টা কলার দাম বের করো, 20টার দাম বের করো। 20টার দাম আমরা কিভাবে বের করব? 5টা কলার দাম 10 টাকা যেহেতু আছে, তাহলে আমরা 10কে 5 দিয়ে ভাগ করলে একটা কলার দাম বের হলো 2 টাকা। এখন 20টা কলা দাম বের করতে বলুক আর 1 লক্ষ কলার দাম বের করতে বলুক, বের করা যাবে। 1 লক্ষ কলার দাম 2 টাকা করে 2 লক্ষ টাকা। 20টা কলার দাম 20 দোকানে 40, তাহলে আমরা কি করবো 20-এর সাথে 2 গুণ দিব। একটা যেহেতু কলা 2 টাকা আর 20টা কলা বের করতে বলছে, 20 গুণন 2 সমান 40 টাকা। ঠিক সেম ভাবে 90,000 সমান 60%, 60% টাকা মানে 2 মাসের টাকা বকেয়া আছে। এখন এটা 2 মাসের টাকা, এখন আমরা কিভাবে ভাগ করব? 2 মাসের টাকা এক জায়গায় করে দেওয়া আছে, বলছে এটা 60%। এন্ড ভাগ করার ক্ষেত্রে আমাদের 1% সমান কত টাকা সেটা বের করতে হবে। তাহলে 90,000 টাকা 60%, 1%, 90,000-কে আমরা ভাগ দেব হলো 60 দিয়ে, তাহলে 1%-এর টাকা বের হবে। 1% সমান 90,000-কে 60 দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে 1500 টাকা। 1% সমান 1500 টাকা। এক পার্সেন্ট বের করা হয়েছে, এখন যত পার্সেন্ট বের করতে বলে বলুক। আমাদের জুনে কত 40% টাকা, আমরা 100%ও বের করতে পারবো। 100% সমান 1% 150 টাকা হলে 100% সমান কত হবে? এগুলো ক্যালকুলেশন সব প্রয়োজন নয়, কিন্তু বেসিক বোঝাচ্ছি আমি। 100% গুণন হলো 1500 সমান 1,50,000 টাকা 100% বের হয়। কেমনে? 1% বের করেছি, 1%-এ 1500, 2%-এ 3,000, তারপরে 3%, এভাবে 100%-এ 15, 1,50,000 টাকা। এটা মে মাসের সেলস। এখন এই 1,50,000-কে আমরা যে কোনোভাবে বের করতে পারবো, যে 40% আর 40% আর 40% আর। তাহলে দেখুন 40% যদি বের করি 1.5 লক্ষর, 1.5 লক্ষ 1,50,000 গুণন 40%, এটা কি মে মাসের। জুনে পাবো হচ্ছে 40%, তাহলে 1,50,000 গুণন হলো জুনের দ্বিতীয় মাস 40%, জুলাই পাবো 20%।
জুলাইয়ে পাবো 20%, 1,50,000 গুণন হলো 20%, 4×15 = 60,000 টাকা। 4×15 60, আর 15 দোকানে 30। এখন যোগ করে দেখুন 3 মাসে, মে মাসে এটা বের করেছি, সর্বমোট মে মাসে সেলস হয়েছে 1.5 লক্ষ টাকা। 60% টাকা দেওয়া ছিল, আমরা 1% বের করেছি। 1% টাকা হিসাবে 100% সমান 1.5 লক্ষ টাকা। তাহলে মে মাসে 1.5 লক্ষ টাকার 40% মানে 60,000 টাকা মে মাসে নগদে পাওয়া গেছে, যেটা আমরা হিসাবের বাইরে, আমরা জুনের হিসাব করতেছি। এরপর হচ্ছে জুন মাসে 40%, 60, 60, 120 আর 30, 150, তাহলে 1,50,000 টাকা মিল হয়ে গেল। 3 মাস সমান 1.5 লক্ষ টাকা। মে মাসের টাকা 3 মাসে পাওয়া গেল। মে মাসে পাওয়া গেল 40%, 60,000 টাকা। জুন মাসে পাওয়া গেল বাকি ছিল যেটা 60,000 টাকা। জুলাইয়ে পাওয়া গেল 20% সমান 30,000 টাকা। এই 1.5 লক্ষ এইভাবে 100% বের করেও করা যাবে, আরেকভাবে করা যাবে। আমি আরেকভাবে করে দিই বেসিক, তাহলে যদি কোনো অপশন চেঞ্জও আসে তারপর আপনারা আপনি নিজে নিজেই করতে পারবেন। 1% সমান 1500, আমাদের কত বের করতে বলছে? জুনের 40%, আমরা জুনেরটা বের করব 40%। তাহলে 1500 যেহেতু 1%-এর, এটা 1%, 40%-এর জন্য 40 দিয়ে গুণ দেব। 4×15 = 60, 60,000 টাকা জুনেরটা বের হলো, যেটা এখানে 1,50,000-কে 40 দিয়ে গুণ করেও 60,000 বের হয়েছিল। 60, এখন এখানে আমরা ক্যাশ কালেকশন কত হলো জুনের জন্য, খালি একটা মাসেরটা নিব, 3টা মাসের সবগুলো বাদ। জুনের হিসাব হবে হচ্ছে যে জুনে পেয়েছি হলো 60,000 টাকা। এই একটা ক্যালকুলেশনই একটু ভেজাল, তাছাড়া সব ইজি। ও সরি, আবার ভুল হয়ে গেছে। মে মাসের হিসাব এটা। মে মাসের টাকা জুনে পাইছি, আমরা জুনের কালেকশন করতেছি, জুনে পাইছি 60,000। এখন জুনের টাকা জুনে কত পাবো? জুনের টাকা যতই বিক্রি করি, জুনে যেটা নগদে পাবো সেটা নিতে হবে। জুনের টাকা বিক্রি করা হয়েছে টেবলে দেখুন 2,40,000, 2,40,000 টাকা সেলস করা হয়েছে। 2,40,000 টাকা সেল করা হলে এর 40% জুনে পাওয়া যাবে। 40% সমান হলো 96,000 টাকা। 4×24 = 96, হ্যাঁ। জুলাইয়ে পাবো 96, আগস্টে পাবো 20%, 24 দোকানে 48,000 টাকা। সব মিলে হবে হচ্ছে 2,40,000 টাকা তখন। তো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা জুনের টাকা পেলাম 96,000 টাকা। এই 96, তারপর 60 আর 30 সব মিলে যোগ করলে, এটা লিখে দিয়েছি বোঝার জন্য, এটা আপনারা সাইডে ক্যালকুলেশন করেও নিতে পারেন। তাহলে 96 এর নিচে লিখে দিই 96,000 টাকা। সর্বমোট 30, 90, 90, 90, 1,80,000, 86, 1,86,000 টাকা জুন কালেকশন, জুনের কালেকশন। এখন এখানে আমরা লিখব ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার বা অ্যাকাউন্ট রিসিভেবল লিখি। এর আগেগুলোতে কাস্টমার লিখে দিয়েছি, ক্যাশ কালেকশন লিখে দিয়েছি, ডেবিট ক্যাশ, এটা বলছি ও ইউএন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল সর্বমোট 1,86,000 টাকা। 1,86,000 টাকা বের হলো। আর কোনো কালেকশন প্রশ্নে দেয়া নাই। এরপর দেয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল, সংখ্যা লেখা আছে যেহেতু এখানে, তার নিচে আর কোনো কিছু দেয়া নাই। আর টেবলেও কোনো ক্যাশ কালেকশনের কোনো অপশন নাই, শুধু সেলসটাই অপশন।
তাহলে সেলস থেকে টাকা টাকা আসবে কোম্পানিতে, নগদ টাকা। সর্বমোট কত টাকা নগদ থাকলো? 40,000, 1,86,000 যোগ করলে টোটাল ক্যাশ রিসিপ্ট, টোটাল ক্যাশ রিসিপ্ট 40 আর 86 যোগ করলে 2,26,000, 2,26,000, 2,26,000 হচ্ছে হাতে নগদ ক্যাশ। এই ক্যাশ থেকে আমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পরে হাতে কত থাকে সেটা দেখতে হবে। এখন আমরা লিখবো হচ্ছে আরেকটা অপশন, ক্যাশ পেমেন্টে যত টাকা প্রদান করতে হয়, ক্যাশ পেমেন্ট। আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বা রিসিপ্টের টাকা যতগুলো গ্রহণ করলাম সেগুলো হিসাব করলাম। এবার ক্যাশ পেমেন্ট, যে টাকাগুলো আমাদের দিতে হবে, পেমেন্ট করতে হবে, সেগুলো বের করতে হবে। তো এখানে ক্যাশ রিসিপ্টের অপশনের নিচে বলা আছে অ্যাকাউন্টস পেয়েবল অন মে 31, 2017 আর টাকা 1,20,000। মে 31 মানে মে মাসের শেষে, মে মাসের বাজেট করার পরে শেষে দেখা যাচ্ছে যে মে মাসের টাকা 1,20,000 টাকা আরো বাকি আছে। তারপর বলছে দ্য কোম্পানি পেস 25%, কোম্পানি পেস 25% of the purchase during the month of the purchase and the remainder during the following month। এখানে কোম্পানি 25% টাকা, এটা তো পেমেন্ট রিসিভেটের টাকা। এবার হচ্ছে পেমেন্ট পলিসি, বলছে হচ্ছে পেমেন্ট, এটা লেখা লাগবে না, পেমেন্ট পলিসি আমি লিখে দিচ্ছি বোঝার জন্য। পেমেন্ট পলিসি কি, নীতি কি দিয়েছে, যে মাসে টাকা, যে মাসে কোনো কিছু ক্রয় করা হবে, কেনা হবে, সে মাসে 25 টাকা বা 25%, আর সেকেন্ড মান্থ দ্বিতীয় মাসে এটা হলো ফার্স্ট, তারপরের মাসে হচ্ছে এইভাবে এই ধারাবাহিকতায় টাকাগুলো প্রদান করা হয় পেমেন্ট 75%। এখন প্রশ্নে বলছে মেয়ের টাকা 1,20,000 বাকি আছে, 1,20,000 টাকা বাকি আছে, এটা মেয়ের টাকা। তো যেই মাসে টাকা কোনো কিছু কেনা হয় সেই মাসে 25% নগদেই নিয়ে নেয়। তো 2 মাসের এখানে দিয়ে আছে, এর আগে 3 মাস ছিল সেই কারণে 3 মাস লিখেছিলাম। এবার 2 মাস, তাহলে কোন কোন মাস লিখবো? মে মাসে তো নগদ দিলই, মে মাসের পরের মাসে বাকিটা থেকে গেল, কারণ বলছে যে 25% যে মাসে কোনো কিছু কেনা হবে সেই মাসেই দেয়া হবে, আর তারপরের মাসে 75% টাকা দেওয়া হবে, বাকি থাকবে এই 75%। তাহলে মে মাস শেষে হিসাব করা হচ্ছে, 31 মে যেহেতু লেখা আছে, মে মাসের শেষে হিসাব দেখানো হচ্ছে যে 1,20,000 টাকা আরও বাকি আছে, তার মানে 25% টাকা এটা নগদে দেওয়া হয়েছে, আর 75% টাকা বাকি আছে, 1,20,000, এই 75% সমান 1,20,000 টাকা বাকি আছে। এখন যেহেতু আমাদের এটা হচ্ছে মের টাকা, মেতে 25% নগদে, আমাদের তো মের টাকা প্রয়োজন নাই, শুধু জুনের টাকা হলেই হবে। জুনের 75% সমান 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা পেমেন্টের সাথে আসবে। আর ক্যাশ পেমেন্ট, এটা আরেকটা ওয়ার্কিং করে পুরোটা করলে ভালো হবে। ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্টের ভেতরে এটা বের করলাম আমরা 1,20,000, এটা বের করলাম বলতে বের করাই আছে, তারপরেও বোঝানোর জন্য। মের টাকা, মে মাসের টাকা 75% জুনে পাবো আর 25% মেতে নগদে, যে কারণে জুনেরটা 75% পেলাম। এখন জুন মাসে যে ক্রয় করা হয় সেটার টাকা পেমেন্ট করা হয়, পরিশোধ করা হয়, এটা হচ্ছে জুন মাসের, এটা হলো মে মাসের, আর এটা হলো জুন মাসের টাকা। ওয়ার্কিং এভাবে এগুলো না তুললেও হবে, এখানে করে দেই।
মে মাসের যেহেতু হিসাব শেষ, এখন জুন মাসে যে টাকা পাবো, জুন মাসের হিসাবে জুনের পাবো হলো 25%, আর বাকি টাকা হলো জুলাইয়ে। জুলাইয়ে হলো 75%, কারণ 2 ধাপে টাকা প্রদান করতে হয়। জুনের টাকা 25% জুনে প্রদান করতে হবে নগদে, বাকি 75% জুলাই। যখন জুলাইয়ের ক্যাশ বাজেট করা হবে তখন ওই জুলাইয়ের হিসাবটা আসবে। এখন আমরা জুনের করতেছি, শুধু জুনেরটা, তাহলে জুনের 25%। প্রশ্নে টেবল যেটা দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট, সেখানে লেখা আছে জুনের পারচেস লেখা আছে 1,60,000 টাকা। তাহলে 1,60,000 টাকা জুনের পারচেস, 1,60,000 টাকা জুনের পারচেস। 1,60,000-এর 25% আমরা পাবো জুনেই, তাহলে 25%-এর টাকা যেটা আসে সেটা নিব। 1,60,000-এর 25% হয় হচ্ছে 1,60,000 25% 40,000 টাকা, 40,000। আর এদিকে থাকে হচ্ছে 1,10,000, 1,20,000। প্রশ্নে দেয়া আছে 1,60,000 টাকা জুনে কোনো কিছু কিনা হয়েছে, সেটা জুনে দেওয়া লাগবে 25% টাকা নগদেই। তো আমরা জুনের হিসাব করতেছি, জুনেই 25% দিয়ে দিব। জুনে 25% দিলে 40,000 টাকা এর সাথে আরও যোগ হবে। আর বাকি 1,20,000 টাকা ওটা জুলাইয়ের হিসাব, পরের মাসের হিসাব, সেটা আমার দরকার লাগতেছে না। 1,20,000 40, 1,60,000 টাকা টোটাল পেমেন্ট, যেটা জুন মাসে পেমেন্ট করতে হবে। তাহলে এখানে আমরা ক্যাশ পেমেন্ট, এই অপশনে অ্যাকাউন্টস পেয়েবল লিখতে পারি। অ্যাকাউন্টস পেয়েবল 1,60,000 টাকা। আর কি কি পে করতে হবে? অ্যাকাউন্টস পেয়েবল শুধু কোনো কিছু ক্রয় করা হয়েছে, কাঁচামাল বা কোনো কিছু, যে কারণে প্রদান করা হলো। এরপরে আর কি কি টাকা, নগদ টাকা চলে যাচ্ছে বা প্রদান করতে হচ্ছে? ওয়েজেস, শ্রমিকদের ওয়েজেস হচ্ছে 25,000 টাকা, এটাও ক্যাশ পেমেন্ট করতে হলো। ইউটিলিটিস হচ্ছে 5,000 টাকা। অ্যাডভার্টিজিং, এগুলো প্রদান করতে হয়। অ্যাডভার্টিজিং 7,000 টাকা। অফিস এক্সপেন্স, যেগুলো থেকে নগদ টাকা ব্যয় হয় সেগুলো বা প্রদান করা হয় সেগুলো এখানে আসবে। অফিস এক্সপেন্স 4,000 টাকা। টোটাল ক্যাশ পেমেন্ট যোগ করব, টোটাল কত পেমেন্ট করা হলো? 1,60,000, 25,000, 5,000, 30, 60, 90, 97, 2,01,000 টোটাল পেমেন্ট করা হলো। টোটাল পেমেন্ট, ক্যাশ পেমেন্টকে আমরা ধরবো বি, ক্যাশ রেসিপ্টকে ধরবো এ। তাহলে টোটাল পেমেন্ট এটা বের হলো। এরপরে ব্যালেন্স সিডি বা ইন্ডিং ব্যালেন্স, আমরা ব্যালেন্স বিডি লিখেছি যেহেতু এখানে ব্যালেন্স সিডি লিখব। ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি বের করার নিয়ম, ইন্ডিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স সাথে যা ক্যাশ আসছে হাতে আছে, ধরুন এগুলো আয় হয়েছে 2,26,000, এগুলো ব্যয় প্রদান করতে হয়েছে ক্যাশ 2,01,000। 2,26,000 ভিতরে 2,01,000 বাদ দিলে ব্যালেন্স সিডি বা হাতে আপনার আয় আছে। এখন হচ্ছে এ মাইনাস
বি ব্যালেন্স সিডি বের করার নিয়ম এ মাইনাস বি। এই 2,26,000 থেকে বি 2,01,000 বাদ দিলে 25,000 টাকা। 25,000 টাকা জুন মাসের ব্যালেন্স সিডি। এটা আবার ব্যালেন্স বিডি হবে জুনের পরের মাসে, জুলাই মাসে গিয়ে এই 25,000 টাকা ব্যালেন্স বিডি হবে। এটা হচ্ছে মেইন অঙ্ক। মেইনটা ছোট, ক্যালকুলেশনগুলো একটু বড়।